দর্শক, খুলনার খবরের লাইভে আপনাদের দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এই মুহূর্তে আপনাদের সকলকে শুভ দুপুর এবং খুলনার খবরের পেজ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। দর্শক, আপনারা বিষয়টি অনেক আগের থেকে অবগত যে 8 জুলাই কিন্তু খুলনা শহরে কিন্তু একটা খুব মর্মান্তিক একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এই বিষয়ে আপনারা সকলেই কিন্তু অবগত আছেন। আপনারা জানেন যে খুলনায় 8 জুলাই ঠিক আনুমানিক রাত 9টার দিকে কিন্তু খুলনা নিরালা যে 3 নম্বর প্রান্তিকার যে 3 নম্বর রোড, এই 3 নম্বর রোড থেকে কিন্তু একটি বস্তাবন্দি একটি নারীর মরদেহ উদ্ধার হয় এবং সেটা কিন্তু অজ্ঞাত নামেই পরিচিত ছিল ওই সময়টা। বাট তার একদিন পরেই কিন্তু তার পরিচয় শনাক্ত হন। তো পরবর্তীতে তার নাম জানতে পারি নির্জনা। পরবর্তীতে তার নাম কিন্তু আমরা জানতে পেরেছি, নাম হচ্ছে তার নাম নির্জনা। তিনি বসুপাড়া বাসতলার মোড়ের বাসিন্দা। তার মায়ের নাম হচ্ছে সীমা এবং বাবার নাম হচ্ছে আকাশ। আপনারা এই বিষয়টি সকলেই জানেন যে তারা কিন্তু এই নির্জনাকে, নিজের সন্তানকে কিন্তু তার মা বাবা দুজনে একত্রিত হয়ে কিন্তু তাকে হত্যা করেছিলেন। হত্যা করে পরবর্তীতে তাকে কিন্তু বস্তাবন্দি করে নিরালা যে প্রান্তিকা আছে, ঠিক প্রান্তিকার যে 3 নম্বর রোডটা, এই রোডের ঠিক ওইখানে কিন্তু রাত আনুমানিক 9টা বাজতে 20 মিনিট বাকি বা 17 মিনিট বাকি, আমরা যেটা সিসি ক্যামেরা পরবর্তীতে দেখতে পেয়েছিলাম, ঠিক এই টাইমটাই কিন্তু তার বাবা নিজেই তার নিজের মোটরসাইকেলে ওই বস্তা, নিজের সন্তান, যে একটাই মাত্র তার সন্তান ছিল, নাম হচ্ছে নির্জনা, সেই নিজের হাতে তিনি হত্যা করে সেই মেয়েকে বস্তাবন্দি করে তাকে পরবর্তীতে কিন্তু ওই নিরালা যে প্রান্তিকার যে 3 নম্বর রোড, ঠিক 3 নম্বর রোডের ঠিক মাঝামাঝি কিন্তু তাকে ফেলে আসেন। তো আসলে পরবর্তীতে তার বিষয়টি খুলনা যে সদর থানা বিষয়টি তাদের সদর থানাধীন ছিল। বস্তাবন্দি যে লাস্টে উদ্ধার হয়েছিল সেটা সদর থানাধীন ছিল। পরবর্তীতে কিন্তু সেই যে আমিনুল ইসলাম, তিনি কিন্তু এই মামলার মূলত আয়ু। তো আমরা বিষয়টি পরবর্তীতে তার কাছ থেকে জানতে পারি যে আসলে তারও 2 দিন পরে আমরা জানতে পারি যে আপনার এই যে নির্জনা যে মা, তার মাকে কিন্তু তার একদিন পরে কিন্তু হত্যা, ঠিক 2 দিন পরে কিন্তু তাকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আয়ত্তাধীন নেন, নিয়ে পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু তিনি সাময়িক স্বীকারোক্তি দেন যে আসলে তার মাথায় তাকে আঘাত করতে চায় নাই, বাট রাগের মাথায় একটি কাঠ দিয়ে, মানে আমরা যেটা অনেক সময় আমরা যেটা জানি যে চলা যেটা বলি, বা এই ধরনের একটা কাঠ জাতীয় কিছু দিয়ে তার আঘাত করতে গেলে তখন সে তার মাথায় নাকি বিষয়টি হঠাৎ করে তার মাথায় লেগে যায়। এটা তার মার বক্তব্য ছিলেন। তো তারই ভিত্তিতে পরবর্তীতে তিনি সেই নির্জনা যে এই কিশোরী, তিনি হঠাৎ করে ফ্লোরে পড়ে যায়। পরবর্তীতে তার শ্বাস প্রশ্বাস আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, এইটা তার মা বলেছিলেন। আসলে ঘটনা তার মার যে বর্ণনা ছিল, এটা কিন্তু তার এলাকাবাসী থেকে শুরু করে অনেকে কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু মানববন্ধন করেছিলেন। যে এবং আরেকটা কথা বলেছিলেন তার মা, সে অতিরিক্ত বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্কের ভিত্তির কারণে কিন্তু এই যে তাদের সে সংজ্ঞাটা তৈরি হয়েছিল ফ্যামিলির ভিতরে, তারই কারণে কিন্তু এই কাজটি ঘটেছে। তো আসলে এটা এলাকাবাসী যে মানববন্ধন করেছিল এবং সবাই একত্রিত হয়ে বিষয়টি বললো যে আসলে যে ঘটনাটি তার মা উন্মোচন করেছেন এটা আসলে পুরোপুরি মিথ্যা। এই যে তাকে যে হত্যার কাণ্ড, এই হত্যার আগে কিন্তু তাদের ফ্যামিলিগতভাবে অনেক কোলাহল, অনেক দণ্ড চলেই আসছে। তাদের প্রায় টাইমে বাসায় অনেক ধরনের অরাজকতা তৈরি হতো। এটা আশপাশে যে সকল বাসিন্দারা আছেন তারা আমাদেরকে এই বিষয়টা অবগত করেছিলেন, আমরা জানতে পেরেছি। এছাড়া পরবর্তীতে এই বিষয়টি মানববন্ধন করার পরে কিন্তু কেউ এই বিষয়টি বিশ্বাস করেন না যে তার মা যে কথাটা বলেছিলেন। তো আমরা পরবর্তী আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি তাদের কাছে জানতে চাইলে তারা বলেছিলেন যে তাদের কিন্তু যে অভিযান, তার বাবা যে নিজে মূলত তাকে হত্যা করেছেন নিজ হাতে, নাম আকাশ, সেই আকাশ তার নিজের জন্মদাতা পিতা আর কি, তাকে খোঁজার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তাদের অভিযান পরিচালনা করে যাচ্ছিলেন এবং তাদের কিন্তু পরিচালনা চলমান ছিল। ঠিক আমরা গতকাল জানতে পারি যেটা ঠিক তারই ধারাবাহিকতায় গতকাল কিন্তু খুলনায় যে র্যাব 6 এবং যে খুলনা সদর থানাধীন যে আপনার নিয়ালা ফাঁড়ি, এই মামলার যে আয়ু আর কি, আমিনুল ইসলাম,
সে সহ এবং র্যাব 6-এর একটি যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু ঠিক দুপুর 2:40 কি 45 মিনিট পরেই তারা কিন্তু সন্ধান পেয়ে ঠিক ডুমুরিয়া উপস্থিত হন। ডুমুরিয়ায় একটি চার দোকানে নাকি এই যে আকাশ, যে এই যে নির্জনার বাবা, তিনি নাকি ওইখানে অবস্থান করছিলেন একটি চায়ের দোকানে। এই সংবাদ পেয়ে কিন্তু তাদের এই যৌথ অভিযানের টিম কিন্তু ওইখানে উপস্থিত হন। উপস্থিত হয়ে কিন্তু পরবর্তীতে তাকে কিন্তু আটক করে নিয়ে আসেন। আটক করে তাদের হেফাজতে রাখেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে বর্তমানে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুলনা মোহাম্মদ আসাদুজ্জামান তারই সম্মুখীন হয়ে কিন্তু 164-এর আসামি হিসেবে তিনি কিন্তু জবানবন্দির জন্য ইতিমধ্যে তাকে সামনাসামনি প্রেরণ করেছে। আসলে এখনও কিন্তু তার জিজ্ঞাসাবাদ চলছে। এই যে হত্যাকারী যে আকাশ, যে নির্জনার বাবা আর কি, যে নিজের জন্মদাতা পিতা কিন্তু তার নিজের সন্তানকে কিন্তু হত্যা করেন। আপনারা এই বিষয়ে কিন্তু সবাই জানেন। ইতিমধ্যে কিন্তু তার জবানবন্দি কার্যক্রম চলছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুলনা মোহাম্মদ আসাদুজ্জামান স্যারের সম্মুখীনে আছেন। তো দর্শক, আপনাদের যদি আপনারা আছেন খুলনা খবরের পেজের সঙ্গে আছেন, খুলনা খবরের পেজের সঙ্গেই থাকবেন। আর এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য, এবং এছাড়া শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, আমি খুলনার এই মুহূর্তে জেলা প্রশাসকের কার্যালয় খুলনা এখানে দাঁড়িয়ে আছে, যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঠিক সেই কোর্টে দাঁড়িয়ে আছে। আসলে ইতিমধ্যে আপনারা অনেকেই অবগত যে খুলনায় কিন্তু 8 জুলাই রাত আনুমানিক 9টার দিকে কিন্তু খুলনা নিরালা যে প্রান্তিকা 3 নম্বর রোড, এই 3 নম্বর রোড থেকে কিন্তু তখন যেহেতু অজ্ঞাত ছিল, একজন অজ্ঞাত নারীর লাশ উদ্ধার হয়েছিল, এটা আপনারা সবাই জানেন। পরবর্তী একদিন পরে কিন্তু তার পরিচয় শনাক্ত হয়, নাম ছিল নির্জনা। সেই 16 বছরের যে নির্জনা, তাকে যে হত্যা করেছিল তার বাবা মা দুজন উভয় মিলে। কিন্তু তার মা আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে থাকলেও তার বাবা এই কয়দিন কিন্তু পলাতক ছিলেন। গতকাল ঠিক ডুমুরিয়া যে বাজার, এই বাজারে একটি চায়ের দোকানে গোপন সংবাদের ভিত্তিতে তারা বিষয়টি জানতে পেরে পরবর্তীতে খুলনার যে র্যাব 6 এবং সদর থানা যে নিয়ালাফাড়ি যে এই মামলা যে আইউ আর কি আমিনুল ইসলাম, তারা এই টোটাল উভয় যৌথ অভিযানে তারা পরিচালনা করে পরবর্তীতে কিন্তু সেই আকাশকে উদ্ধার করে নিয়ে আসেন। তারা উদ্ধার করে তাকে আটক করে তাদের হেফাজতে নেন। আজকে কিন্তু 164 আসামির যে জবানবন্দি, সেই জবানবন্দির প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে ম্যাজিস্ট্রেটের সামনেই তাকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে কিন্তু সেটা চলমান রয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু দর্শক, যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। এবং খুলনার খবরের পেজের সঙ্গে সবাই থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। এই যে 13 নং যে কক্ষ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুলনা আসাদুজ্জামান ইতিমধ্যে কিন্তু জবানবন্দির জন্য তাকে সামনাসামনি কিন্তু ইতিমধ্যে জবানবন্দি চলছে, আমরা যত জানতে পেরেছি। আসলে জিজ্ঞাসাবাদ এখন চলছে, কিছু সময় পরে হয়তো তাকে বের করা হবে। আমাদের সঙ্গে থাকবেন। আসলে কি বলবো, যে মানুষ এতটা পাষাণিক হতে পারে যে নিজের সন্তান, এই একটা মাত্র কিন্তু তাদের কন্যা সন্তান ছিল। এবং আমরা যতটুকু জেনেছি যে আসলে খুব আদরের ছিল, কিন্তু আসলে কেন জানি না এই ঘটনার মূল সূত্রপাত কী ছিল আর কেন বা এই কাজটা হয়েছে, এটা একমাত্র তার বাবাই বলতে পারবেন। আর যেহেতু তার বাবার হাতে এই হত্যাটি হয়েছে এবং ঘটনার মূল কিন্তু প্রেক্ষাপটে তিনিই ছিলেন, সমস্ত কাহিনীর মূল কারণ সেই ছিলেন।
আসলে রবিউল ইসলাম কমেন্ট করেছে যে বাবা তার কম কষ্ট তার মেয়ের হত্যা করে নাই। আচ্ছা, আসলে তার বাবা হত্যা করে নাই আমরা জানি না আসলে, কিন্তু আমরা প্রাথমিক থেকে যেটা জেনে এসেছি যে তার বাবার হাতেই তিনি হত্যা হয়েছেন। আবার যেহেতু তার মার যে স্টেটমেন্ট দিয়েছিল, ঠিক এই বিষয়ে কিন্তু এলাকাবাসী এবং আশপাশে যে সকল পাড়া প্রতিবেশী যারা আছেন, স্থানীয় যারা আছেন, তারা কিন্তু সকলে এই বিষয়টি আগের থেকে তারা মার্ক করেছেন যে আসলে তার বাবাই করেছেন। যেহেতু ঘটনার দিন তার বাবাই কিন্তু ওই বস্তায় ভরে তার নিজের মোটরসাইকেলে করে ঠিক রাত 9টা বাজতে যখন 19 মিনিট বা এরকম বাকি, তখন কিন্তু ঠিক তার বাসার ওইখান থেকে কিন্তু সে মোটরসাইকেলে করে নিয়ে যান নিয়ালা প্রান্তিকার উদ্দেশ্যে। এই বিষয়টি কিন্তু সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়েছে। আমরা সিসি ক্যামেরা ফুটেজে আমরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সকলে বিষয়টি আমরা কিন্তু দেখেছি। এবং তার মার যে স্টেটমেন্ট দিয়েছিল যে আসলে তাকে হত্যা করে নাই, আসলে রাগারাগি হওয়ার পরে যে দুপুর 3টার সময় নাকি আমরা যেটাও জানতে পেরেছিলাম, দুপুর 3টার সময় সে বাসা থেকে বাবা মার সাথে একটু কথোপকথনের মাধ্যমে তাদের বিমত পোষণ তৈরি হলে তখন তারা কিন্তু বের হয়ে যান। তিনি এই নির্জনাকে পরবর্তী তার বাবা নিয়ে আসে, এবং নিয়ে আসার পর যে স্থানীয় যারা আছেন এবং নিচে যে ভাড়াটি এবং আশপাশের যে বাসিন্দারা, তারা যেটা বলেছেন যে আসলে তার বাবার একটা অভ্যাস ছিল, সেটা ঠিক ওই দিনও ওই সেম কাজটি তিনি করেছিলেন। যে উনি যখন বাসায় মারধর করতেন তখন তিনি কিন্তু মিউজিক বক্সে গান প্লে করে দিয়ে অতিরিক্ত ভলিউম বাড়িয়ে দিয়ে সাউন্ড অতিরিক্ত করে পরবর্তীতে নাকি তাদেরকে গায়ে হাত দিতেন। ঠিক তেমনটি কিন্তু ওই দিনও সেম কাজ করেছেন, যে তার গায়ে কিন্তু হাত দিয়েছেন এবং তার আগে কিন্তু সেই মিউজিক প্লে করে কিন্তু পরবর্তীতে তাকে গায়ে হাত দিয়েছেন। এবং আমরা এই বর্ণনা এর আগে পেয়েছি যে তার মা যে সীমা আর কি এবং এই যে নির্জনা দুজনকেই মারতেন তার বাবা, বাট দুজনেই কিন্তু যখনই দুজনের গায়ে যখন হাত তুলতেন তখনই কিন্তু তিনি এই যে আকাশ, যিনি আসামি আজ যে নির্জনার হত্যার যে আসামি, তিনি কিন্তু এই সাউন্ড বক্সে গান প্লে করে দিয়ে তাদের উপর মানে অমানসিক নির্যাতন করতেন, যেটা আমরা আসলে জানতে পেরেছি আর কি। দর্শক, আপনারা দেখছেন খুলনার খবরের পেজেই সঙ্গে থাকবেন এবং কমেন্ট থাকলে আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোনো মতামত থাকলে, এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক, আমি এই মুহূর্তে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্ট, ঠিক করে সেই কোর্টের সামনে আছি। ইতিমধ্যে কিন্তু তার 164 যে জবানবন্দি, সেই জবানবন্দি কিন্তু পরিচালনা ইতিমধ্যে চলছে এবং তিনি ম্যাজিস্ট্রেটের সম্মুখীনেই আছেন। আসলে তার জিজ্ঞাসাবাদ কিন্তু চলছে এখনও। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুলনার যে কক্ষ নম্বর 13 মোহাম্মদ আসাদুজ্জামান স্যার, তার সম্মুখীনে কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ চলছে এবং এই মামলার যে আয়ু, তিনিও কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তার সঙ্গে যে সকল কর্তৃপক্ষ, তারও সে কর্তৃপক্ষরা এখানে উপস্থিত আছেন। দর্শক, এ ধরনের এটা কিন্তু হওয়ার পরে খুলনাতে অনেকগুলোই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আপনারা ইতিমধ্যে আরও একটা বিষয় জানেন যে কিছুদিন আগে কিন্তু একটি যে ইজি বাইক চালক, খালিশপুরে বাড়ি আমরা যত জানতে পেরেছি, সেই ছেলেটিকে হত্যা করে এই ইজি বাইক বিক্রি করার উদ্দেশ্যে তাকে বাসায় ডেকে নিয়ে এসে হত্যা করে তার নিজ বাড়িতে, যে হত্যাকারী স্বামী স্ত্রী দুজনেই নিজ বাড়িতে হত্যা করে তাদের বাসার যে উঠোনের আঙিনায় কিন্তু তাকে পুঁতে রেখেছে। তার ঠিক 5 মাস পরে কিন্তু তাকে উদ্ধার করেছে কিছুদিন আগেই, ঠিক যে মোস্তর মোড় থেকে জংশনের যে মোড়, সেই জংশনের মোড় থেকে। তো আসলে এরকম অনেক ধরনেরই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে চলেছে বিভিন্ন জায়গা। সাবিনা ইয়াসমিন একটি কমেন্ট করেছে, বাবা কি তার নিজের, আর যদি তার বাবাই হয় তাহলে কিভাবে করলো এটা। সাবিনা ইয়াসমিন আসলে তার নিজেরই বাবা, তার জন্মদাতা পিতা। আসলে এটা তিনি কিভাবে করেছেন এটা আমরা আসলে জানি না, কিন্তু আমরা তার বিষয়ে কিছু জানতে পেরেছি এবং এলাকাবাসী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি তিনি আসলে মাদকাসক্ত ছিলেন এবং মাদকের উপরে সবসময় তিনি থাকতেন। আমরা যতদূর জানি যে মাদক সেবন করতেন প্রায় টাইমে।
তিনি প্রতিনিয়তই তিনি মাদক নেশা করতেন এবং এর সাথে নাকি তার মাও জড়িত আছেন, আমরা যেটা জানতে পেরেছি। তার মাও নাকি সেবন করে, বাট এটা তার মা কতটুকু সেবন করে, এটা কতটুকু সত্য, এটা আসলে আমি সঠিক জানি না, বাট আমরা শুনেছিলাম। বাট এখনও এই বিষয়ে না, কিন্তু তার বাবা নেশাসক্ত এবং নেশার ভিতরে সবসময় থাকেন, যেটা আমরা আসলে যে ইয়াবা সেবন করে এতটুকু জানতে পেরেছি। এবং তিনি নাকি এটাকে সাপ্লাইও করেন, এটা আমরা জানতে পেরেছিলাম। এবং তিনি প্রতিনিয়তই কিন্তু তিনি এই মাদক সেবনের উপরে থাকতেন। এবং তিনি কিন্তু আরেকটা বিষয় বলি, সবথেকে বড় বিষয় হচ্ছে তিনি কিন্তু কোনো কাজকর্মের ভিতরে ছিলেন না, মানে কর্মের ভিতরে ছিলেন না, কিন্তু তিনি সবসময় খাওয়া দাওয়া খাতেন দাতেন ঘুরতেন, আর এই ছিল তার কাজ। এবং এছাড়া একটা নেটের একটা বিজনেসের বিষয়ে উদ্যোগ নিয়েছিল, বাট ওটা আসলে জাস্ট ফর শো ছিল আমরা যতটুকু জেনেছি। কারণ তার যে এই যে চলাফেরা বা তার যে লড স্টাইল ছিল, যে প্রাইভেট নিয়ে চলা, আসলে এটার সমস্ত উৎপত্তি কিন্তু এই যে সীমা, এই সীমাই হচ্ছে তার মূল হাতিয়ার ছিল। এই মূলত এই যে নির্জনার যে বাসা থাকে বসুপাড়া বাসতলা মোড়ে, এই নির্জনার মূলত যে বাসাটি, এই বাসাটি আসলে একজন মাস্টার সাহেবের বাসা ছিল। তার কোনো সন্তান ছিল না। তিনি কিন্তু এই যে সীমা, নির্জনার মা, তাকে কিন্তু দত্তক নেয়। দত্তক নেওয়ার পর তাকে লালন পালন করা, পরবর্তীতে মাস্টার সাহেবের এই আকাশের সাথে তার সাথে সম্পর্ক হয়। তিনি যখন স্বাবলম্বী হন স্বয়ংসম্পূর্ণ, তাই তারপর তার সাথে সম্পর্ক হওয়ার পরে মাস্টার সাহেব এই বিষয়টি জেনে শুনে এলাকাবাসীর উপস্থিতিতে এবং জনসম্মুখে মানে অনেক বড়োভাবে অনুষ্ঠান আয়োজন করে তাদেরকে দুজনেই কিন্তু বিবাহবদ্ধ করেন এবং তাদের সংসার কিন্তু খুব সুন্দরভাবে চলছিল, আমরা যতদূর জানি। কিন্তু আজকে যে এই যে ঘটনা, এই ঘটনাটির মূল সূত্রপাত শুরু হয় কিন্তু ওইখান থেকে, যে বিয়ের পরে কিন্তু তিনি মৃত্যুর আগে, এই যে মাস্টার সাহেব, তিনি মৃত্যুর আগে কিন্তু তার যে সয় সম্পত্তি ব্যাংক ব্যালেন্স ছিল, তিনি অধিক সয় সম্পত্তি এবং টাকা পয়সার মালিক ছিলেন, আমরা যেটা জানতে পেরেছি। তো তার কোনো সন্তান ছিল না, কিন্তু সেই সীমা যাকে দত্তক নিয়েছিল তার নামে সব কিছু লিখে দিয়ে গেছিল। তো এইভাবে তাদের জীবনযাপন চলছিল। পরবর্তীতে এই যে সীমা, এটা আসলে এলাকাবাসী এবং তাদের আশপাশ অনেকের কাছ থেকে আমরা বিষয়টি জানতে পেরেছি। তারই ধারাবাহিকতা আসলে বলছি। তাকে প্রায় 2.5 বছর হয়েছে। এই সীমাকে মূলত মারামারি মূল সূত্রপাত হয়েছিল এই নির্জনার সাথে। একটি ছেলে, তাদের বাসার নিচে একটি ছেলে বাসা ভাড়া থাকতেন, নাম হচ্ছে সবুজ। এই সবুজের সঙ্গে সম্পর্ক হয় নির্জনা। তো এইটা আসলে পরবর্তী হঠাৎ করে একটা দিন তার বাবা জানতে পারে, আকাশ। তিনি জানতে পেরে, কিন্তু এই বিষয়টা কিন্তু তার মা মেয়ে দুজনেই জানতেন। তার মা কিন্তু অবশ্যই বিষয়টি জানতো যে তার মেয়ে সবুজ নামে একটি ছেলের সাথে সম্পর্ক হয়েছে বা তাদের সাথে কথোপকথন চলে। তো তার বাবা যেদিন জানতে পারে এই বিষয়টা নিয়ে, যে কেন, বিষয়টা আমি জানি না, যে তোমরা জানো বাট আমি জানি না, এই সূত্র নিয়ে কিন্তু প্রথম মানে তাদের উপর গায়ে হাত তোলা শুরু হয়। এর আগে কখনো আকাশ তাদের গায়ে হাত তুলতেন না, আর এই ধরনের সংঘাত কখনো সংসারের ভিতরে হয় নাই। তো এটাকে কেন্দ্র করে পরবর্তীতে এই প্রথম তার সীমার গায়ে হাত তোলে। এবার আস্তে আস্তে পরবর্তীতে প্রতিনিয়তই ওই সবুজের সাথে সম্পর্ক নিয়েই কিন্তু যে ভাড়াটিয়া যে ছেলেটি ছিল, সে সবুজকে কেন্দ্র করে কিন্তু তার গায়ে হাত তুলতেন প্রতিনিয়ত। তো আস্তে আস্তে এটা পরবর্তীতে কিভাবে যে তার ওয়াইফ যে সীমা, তাকে নেশাসক্ত করে ফেলেছেন তিনি, আমরা এটা জানি না কিভাবে কি করেছেন, সেটা তিনিই বলতে পারবেন। তো পরবর্তীতে আমরা যেটা জানতে পেরেছি যে তার যে সয় সম্পত্তি ছিল, আস্তে আস্তে তার নামে, যে আকাশ যিনি আছেন তার নামে আস্তে আস্তে তিনি সীমাকে বিভিন্নভাবে লুটিয়ে ফুসিয়ে আর কি সমস্ত নিজের নামে লিখে দেন। লিখে নিয়ে পরবর্তীতে তিনি এই প্রাইভেট কিনে চলাচল এবং যেভাবে উনি যেই লড স্টাইলে চলেন, সব কিছু কিন্তু ওই সেই জমি জমা সমস্ত যে ব্যাংক ব্যালেন্স আছে, এই টাকার ভিত্তিতে কিন্তু সে চলাফেরা করে। দর্শক, আসলে জানি না যে এই 164-এর যেহেতু যে প্রধান আসামি, তার জিজ্ঞাসাবাদ চলছে, এটা আসলে কত সময় লাগতে পারে এটা আসলে আমরা জানি না। আমাদের সঙ্গেই থাকবেন, আমরা আসলে চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর। আসলে তার জিজ্ঞাসাবাদ চলছে ইতিমধ্যে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুলনা যে কক্ষ নং 13, এই 13-র যে মোহাম্মদ আসাদুজ্জামান স্যার, সেই আসাদুজ্জামান স্যারের সম্মুখীন হয়ে তিনি কিন্তু এই জবানবন্দি ইতিমধ্যে দিচ্ছেন।
আসলে আমি একটু যদি বলি যে সাবিনা ইয়াসমিন, যে আপনি যে কমেন্টটি করেছেন, আপনার মতন এটা তখন সকলেই এই বিষয়টি নিয়ে আলোচনায় ছিল যে আসলে এই কাজটি কিভাবে একজন বাবা করতে পারেন। এটা আসলে আহ, অত্য বাংলাদেশি কিন্তু প্রতিটা মানুষের মনে নাড়া দিয়েছে। কারণ এই ধরনের অপ্রাসঙ্গিক যে কর্মকাণ্ড তিনি করেছেন, একজন বাবা হিসেবে জন্মদাতা পিতা যিনি, তিনি যে এই কাজটি করবেন বা তার হাতে কীভাবে হয়েছে, এটা আসলে পুরো বাংলাদেশই কিন্তু যে সকল সাধারণ মানুষ আছে সবাই বিষয়টি নিয়ে কিন্তু বিচলিত আছেন যে আসলে এই ঘটনাটি কিভাবে হলো, কেন হলো, এটার আসলে মূল সূত্রপাত কিন্তু এখন আমরা কেউই পাইনি। আসলে তাকে হত্যা করার মূল কারণ কী ছিল এবং তাকে কেন এইভাবে নিয়ে গেলাম, তার সঙ্গে কেউ ছিল কি না। কিন্তু আমরা এইটুকুই জানতে পেরেছি আগামাথায় যে পুরোপুরি যে তার বাবা এবং মা এই দুজনেই ছিল। পরবর্তীতে কিন্তু আরেকটা বিষয় যে একটি সোহেল নামে একটি ছেলে আছেন, তার বাবার বন্ধু হন বা তার বাড়ি হচ্ছে বাগমারা। তিনি কিন্তু ওই দিন ঘটনার পরপরই তাকে নাকি ওইখানে দেখেছিলেন। আসলে এই হত্যাকাণ্ডের সঙ্গে এই যে যার নাম আসছে নতুন করে যে সোহেল, তিনি কি আসলে এর সাথে জড়িত নাকি জড়িত না, এই বিষয়ে কিন্তু এখন আমরা খোলাসা না। কারণ আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়ে কিন্তু এখন আমাদেরকে কিছু জানায়নি কিন্তু। বাট তাদের এর সঙ্গে আর কেউ জড়িত আছেন কি না এই বিষয়ে কিন্তু এখনও তাদের অভিযান পরিচালনা করে যাচ্ছেন এবং জিজ্ঞাসাবাদ চলছিল। ইতিমধ্যে যেহেতু ম্যাজিস্ট্রেটের সম্মুখীনে তাকে প্রেরণ করা হয়েছে, তার জবানবন্দি শেষে বাকি হয়তো বা পরবর্তীতে তাকে আবার আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিতে পারে, বা বাকি যে এর সাথে কেউ জড়িত আছে কি না এই তথ্যের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিতেও পারে। আর এছাড়া যদি তিনি আগের থেকে স্বীকার করে থাকেন, অবশ্যই আমরা আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তীতে আমরা সব কিছু জানতে পারবো যে ঘটনা কীভাবে কী ঘটেছে এবং কেন হলো এবং এর সাথে কেউ জড়িত আছে কি না, অবশ্যই আমরা পরবর্তীতে জানতে পারবো। তো জানলে অবশ্যই আপনাদেরকে জানাবো, আপনাদেরকে শেয়ার করব এবং আমাদের সবসময় আমাদের খুলনা খবরের সঙ্গেই থাকবেন। আপনাদের যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, এখনও কিন্তু তার আসলে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা খুব অধৈর্য অপেক্ষায় আছি যে আসলে কখন তাকে বের করবে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী সকলে কিন্তু এই আসামির যে আয়ু তারা কিন্তু এখানে এখনও আছেন। আসলে তার জিজ্ঞাসাবাদ কিন্তু এই কক্ষে চলছে, কক্ষ নম্বর 13, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুলনা মোহাম্মদ আসাদুজ্জামান স্যার, তার সম্মুখীনে কিন্তু তার জিজ্ঞাসাবাদ চলছে। ফারজানা ফারহা, আমি জানি না আপনি কি লিখেছেন যে সব ফালতু কথা, আমরা সব জানি, আসলে হয়তো জানতে পারি। নেশা যতক্ষণ থাকবে, মুমিন ইসলাম তিনি লিখেছেন নেশা যতক্ষণ থাকবে অহরত এমন ঘটনা ঘটবে, আর সুস্থ তদন্ত দরকার। আসলে সুষ্ঠু যে তদন্ত সেটা ইতিমধ্যে কিন্তু চলমান আছে। ফালতু কথা আমরা সবাই জানি। আসলে ফারজানা ফারহা, আমি আসলে জানি না আপনি কী জানেন। যদি কিছু জেনে থাকেন অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন। আসলে ইতিমধ্যে একজন কমেন্ট করেছে, আসলে আমরা আপনার কমেন্টে অবশ্যই করবো।
নিম পাতার জীবন, আসলে আপনি কমেন্ট করেছেন যে পুরো পরিবার তার ঘটনা কি হয়েছে, কোথায় হয়েছে, কেন হয়েছে এটা সঠিকভাবে তদন্ত করলে দেখা যাবে। এই পর্যন্ত যত ঘটনা মানুষের সামনে এসেছে এর বাইরেও কিছু ঘটনা আছে। সীমা এবং আকাশের এক সুখী দম্পতির একমাত্র আনন্দ তার মেয়ে। এই মেয়েকে আকাশ কোনোদিনই একটা নখের টুকরাও দেয়নি। আর যে কথা বলা হচ্ছে দম্পতি সীমাকে পচিয়ে নেওয়া হয়েছে, আসলে ভ্রমণ ভ্রমণ কোনো ঘটনা না, এটা আকাশের বাবা। আসলে আপনি যেটা আমাদের লিখেছেন, আসলে এর সঠিক উত্তর কতটুকু বলবো, যে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি এবং আমাদের সামনে যেটা এসেছে আমরা সেটা বলেছি। আপনি তার কী হন বা তার রিলেটিভ কিনা আমরা সঠিক জানি না, কিন্তু তার পার্শ্ববর্তী এবং যে সকল ভাড়াটিয়া আছেন তারা কিন্তু এই বিষয়টা আমাদেরকে অবগত করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যম থেকে আমরা যেটা জানতে পেরেছি, আমরা কিন্তু সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে আমরা সেই বিষয়টি জানিয়েছি। ফারহা তিনি আসলে আবার লাস্টে কমেন্ট করেছে, আকাশ খুব খারাপ, সবসময় মেয়েকে মারতো। আসলে এর আগে যিনি কমেন্ট করেছেন তিনি আসলে তার কতটুকু কাছের লোক এবং কতটুকু আপন জানি না, বাট ফারহানা আপনিও তার কতটুকু চেনেন এটাও আমরা এই বিষয়ে জানি না, কিন্তু আপনিও লিখেছেন যে আকাশ খুব খারাপ, সবসময় মেয়েকে মারতো। আসলে এই বিষয়টি আমরাও জানতে পেরেছি যে তিনি কিন্তু তার যে সন্তান নির্জনা, এই নির্জনাকে মারতেন এবং এছাড়া কিন্তু তার যে স্ত্রী সীমাকেও গায়ে হাত দিতেন। এবং এটা কিন্তু ইমারসিস তাদেরকে যে গায়ে হাত দিত, গায়ে হাত দেওয়ার আসলে তার যে নিয়মকানুনটা যতটুকু জানতে পেরেছি, তিনি আসলে যখন তাদের গায়ে হাত তুলতেন, এখানে যে বাসিন্দারা এবং স্থানীয় যারা আশপাশে আছেন বসতরত, তারাই কিন্তু বিষয়টি আমাদেরকেও জানিয়েছেন যে তিনি যখন তাদেরকে গায়ে হাত দিতেন তখন কিন্তু বাসায় যে সাউন্ড বক্স প্লে করে দিয়ে তখন তারপরে কিন্তু তাদের গায়ে হাত দিত, যাতে মানুষজন এই বিষয়টি টের না পায়। খুলনা যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারই সম্মুখীনে কিন্তু 164 জবানবন্দি চলছেন, পরিচালনা ইতিমধ্যে চলছেন, কিন্তু যে 13 নম্বর কক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান স্যার তার সম্মুখীনে কিন্তু ইতিমধ্যে জবানবন্দির কার্যক্রম চলছে। তো দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। পরবর্তীতে আবার নতুন কোনো নিউজ নিয়ে আবার আপনার সামনে আসবো, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, এবং আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুলনার খবর থেকে আমি শেখ তোয়েব, খুলনা।